আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকের ক্লাসটিতে টপিক 9 দেখব। টপিক 9 এ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব। এই টপিকটাও হচ্ছে তোমার ভার্সিটি ক এর জন্য খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় যখন তুমি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে, তখন সবার আগে মানুষের বা টিচারদের যেই টপিকটার কথা মনে পড়ে সেটা হচ্ছে তোমার ফাজানের নীতি। সো ফাজানের নীতি সবারই একটা ফার্স্ট প্রায়োরিটি থাকে, এবং এই জায়গা থেকে যেহেতু অনেক কিছু বোঝার আছে, সো ফাজানের নীতি থেকে সবসময় প্রশ্ন করতে চাই। সো প্রথমত আমরা ফাজানের নীতি কাকে বলে সেটা আমরা দেখব। সো ফাজানের নীতি মেইনলি হচ্ছে তোমার তোমার আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পোলার আয়ন। পোলার আয়ন মানে হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। মানে ব্যাপারটা হইতেছে একটা যৌগ ইনিশিয়ালি যখন তৈরি হয়েছিল তখন সে আয়নিক ছিল, কিন্তু যত সে ফাজানের নীতি ফলো করবে তত সে সমযোজিতে পরিণত হবে। সো ফাজানের নীতি যে যত বেশি ফলো করবে সে তত বেশি সমযোজী যৌগের বৈশিষ্ট্য দেখাবে। সো এখন আয়নিক এবং সমযোজী দুইটা জিনিসের ভিতর তফাৎ কি? দেখো, দুইটা জিনিসের ভিতর তফাৎ বোঝার জন্য আমি সবসময় এভাবে মনে রাখি যে আয়নিকে সবকিছু বেশি বেশি থাকবে, আর সমযোজীতে সবকিছু কম কম থাকবে। এখন বলবো ভাই বেশি বেশি কম কম মানে কি? দেখো, যদি আমরা একটা আয়নিক যৌগের ক্ষেত্রে চিন্তা করি, সাপোজ ধরো একটা আয়নিক যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, আরেকটা সমযোজী যৌগ হচ্ছে CH4 মিথেন। সো তুমি চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইড যে আয়নিক যৌগটা আছে এ তোমার হচ্ছে জলীয় দ্রবণে গলে যায় এবং এ প্লাস মাইনাস আয়নে পরিণত হয়, কিন্তু এ তো গলে না, এ তো প্লাস মাইনাস আয়নে পরিণত হয় না। তার মানে এ যেহেতু গলে যায়, এ হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। মানে এই জায়গাতে তোমার আয়নিক যৌগের দ্রবণীয়তা এটা কিন্তু হচ্ছে তোমার বেশি। আয়নিক যৌগের দ্রবণীয়তা বেশি হবে, সমযোজী যৌগের দ্রবণীয়তা কম হবে। ঠিক আছে, তাহলে কি আয়নিক যৌগের সবকিছু বেশি বেশি মানে কি? দ্রবণীয়তা ফরম্যাটটা এটা যদি আমরা একটু দেখি, তাহলে আয়নিক যৌগের দ্রবণীয়তা বেশি হবে, সমযোজী যৌগের কম হবে। এবার আয়নিক যৌগের এটা তো স্ট্রং বন্ড, মানে হ্যাঁ একটা অনেক শক্তিশালী বন্ধন দিয়ে গঠিত, আর তোমার সমযোজী যৌগ দুর্বল বন্ধন দিয়ে গঠিত। তাহলে শক্তিশালী বন্ধন দিয়ে যদি গঠিত হয়, তাহলে একে ভাঙতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে, মানে বেশি তাপের প্রয়োজন হবে। ফলে আয়নিক যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এইটা হবে হচ্ছে অনেক বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক কম। সেম ভাবে তুমি যদি স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও তোমার সমযোজী যৌগের ক্ষেত্রে এটা অনেক কম হবে, আয়নিক যৌগের ক্ষেত্রে বেশি হবে। সো দ্রবণীয়তা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এছাড়া আরো অন্যান্য অনেকগুলা আছে, মানে ধরো বৈশিষ্ট্য আছে, যেগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, আয়নিক যৌগের ক্ষেত্রে যে কোনো তোমার বৈশিষ্ট্যর ক্ষেত্রে তুমি দেখবা যে আয়নিক যৌগের ক্ষেত্রে সেটা বেশি হবে, তোমার সমযোজী যৌগের ক্ষেত্রে সেটা কম হবে। এবার এই যে পোলার আয়ন ব্যাপারটা, যেটা দিয়ে আমরা বলতেছি যে একটা যৌগ ইনিশিয়ালি যখন তৈরি হওয়ার সময় সে আয়নিক ছিল, কিন্তু তোমার সে আস্তে আস্তে সমযোজীর মতো আচরণ করবে। সো কে সমযোজীর মতো আচরণ করবে, কে সমযোজীর মতো আচরণ করবে না, মানে কার দ্রবণীয়তা তোমার কমে যাবে, কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে, কার কমবে না, এটা আমরা কিভাবে যাচাই করব? এটা যাচাইয়ের জন্য বিজ্ঞানী ফাজান একটা নীতি দিছে। সেই নীতি অনুযায়ী আমরা এখানে ফাজানের নীতি করতে পারবো, বা সেই নীতি অনুযায়ী আমরা হচ্ছে তোমার আইডেন্টিফাই করতে পারবো। সো ফাজানের নীতির প্রথম যে শর্ত সেটা হচ্ছে ক্যাটায়নের আকার ক্যাটায়ন এর আকার ছোট। ক্যাটায়নের আকার এটা হবে হচ্ছে ছোট। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত সেটা হচ্ছে অ্যানায়ন যে থাকবে অ্যানায়নের আকার হবে হচ্ছে বড়। সো ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, বুঝছো? সো অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে তোমার হচ্ছে তোমার ফাজানের নীতি মানবে। আচ্ছা, 3rd নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ক্যাটায়ন নাও বা অ্যানায়ন নাও যেটাই নাও, চার্জ যত বেশি তত বেশি সমযোজী। সো চার্জ যত বেশি তত বেশি সমযোজী। আর 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যদি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। সো ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে, সো এই যে 4টা শর্ত, এই 4টা শর্ত যদি মানে, তাহলে সে এখন আর আয়নিক নেই, সে আয়নিক থেকে আস্তে আস্তে সমযোজী বৈশিষ্ট্যের দিকে চলে গেছে। তখন এই 4টা শর্ত মানলে সে সমযোজীর মতো আচরণ করবে। কার মতো আচরণ করবে? সমযোজীর মতো আচরণ করবে। সো দেখো, 4টা শর্ত না মানলে সে পোলার মানে তোমার হচ্ছে আয়নিক যৌগ ছিল, আয়নিকই ঠিক ছিল। বাট যখন এই 4টা শর্ত সে মানছে, তখন সে আস্তে আস্তে সমযোজীর মতো আচরণ করতেছে। সো এটা আমাদের মনে রাখা লাগবে যে আমরা
যখন একটা যৌগের পোলার আয়ন বা ফাজানের নীতি দেখবো, ইনিশিয়ালি যৌগ গঠনের সময় সে আয়নিক, কিন্তু যখন সে এই 4টা বৈশিষ্ট্য মানে তখন সে সমযোজীর মতো আচরণ করে। এবার তোমার অনেক ক্ষেত্রে দেখবা ক্যাটায়নের আকার এবং অ্যানায়নের আকার নিয়ে গুলায় যায় যে কোনটা ছোট কোনটা বড়। সো মনে রাখার জন্য আমি তোমাকে বলি, এখানে দেখো ক্যাটায়ন থেকে তুমি পড়বো হচ্ছে ক্যাট, আর অ্যানায়ন থেকে পড়বো হচ্ছে অ্যানি। অ্যানি হচ্ছে একটা মানুষ আর ক্যাট হচ্ছে একটা বিড়াল। বলো তো মানুষ বড় না বিড়াল বলো? অবশ্যই মানুষ বড়। তো তুমি সবসময় অ্যানায়নের ক্ষেত্রে পড়বা অ্যানি, মানে অ্যানি হচ্ছে আকারে হবে কি বড়। আর যখন তুমি ক্যাট পড়বা, ক্যাট মানে ছোট। সো ক্যাট হচ্ছে একটা বিড়াল, একটা পোষা বিড়াল বাড়িতে যদি থাকে সে তো ছোটই হবে, তাই না? আকারে ছোট হবে, মানুষের চেয়ে কম্পারেটিভলি ছোট হবে। সো এই জায়গাতে আমাদের ক্যাটটা ছোট, অ্যানি হচ্ছে আমাদের বড়, আকারে বড়। এবার ক্যাটায়ন অ্যানায়ন উভয়ের যদি চার্জ যত বেশি, ক্যাটায়ন অ্যানায়ন উভয়ের চার্জ যত বেশি তত বেশি সে সমযোজী আচরণ করবে। ডি অরবিটালে কোথাও যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলেও সে সমযোজীর মতো আচরণ করবে। অর্থাৎ কারোর যদি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে সেও সমযোজীর মতো আচরণ করে। তাহলে ক্যাটায়নের আকার ছোট হলে সমযোজীর মতো আচরণ করে, অ্যানায়নের আকার বড় হলে সমযোজীর মতো আচরণ করে। তারপরে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি হয় তত সে সমযোজীর মতো আচরণ করে, এবং তোমার হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে সে সমযোজীর মতো আচরণ করে। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এখান থেকে এমসিকিউ আসবে কিভাবে, সেটা আমরা দেখব। প্রথমে আমরা একটু ক্যাটায়নের উদাহরণ দেখি। ধরো আমাদের কাছে এরকম দিছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যৌগগুলোর ভিতরে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তারপরে সাপোজ ধরো দিছে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এই যৌগগুলোর ভিতরে কে বেশি তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে? সো আমাদের প্রশ্ন দিছে এরকম যে কে বেশি বিদ্যুৎ পরিবহন করে, সো দেখো বিদ্যুৎ পরিবহনের যে ক্ষমতা এটাকে বলা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। কি বলে? তড়িৎ পরিবাহিতা। সো একটা যৌগ যদি আয়নিক হয়, একটা যৌগ যদি আয়নিক হয় তাহলে তার তড়িৎ পরিবাহিতা কি হবে? বেশি হবে। আয়নিক হলে তার তড়িৎ পরিবাহিতা বেশি হবে, কারণ আয়নিকের সব বেশি বেশি থাকে। একটা যৌগ যদি সমযোজী হয় তাহলে তার তড়িৎ পরিবাহিতা কম হবে। সো এই যৌগগুলোর ভিতরে কে বেশি তড়িৎ পরিবাহী সেটা বের করতে হবে। সো তড়িৎ পরিবহন বেশি যে করবে সে হচ্ছে আয়নিক যৌগ। তাহলে খুঁজে বের করতে হবে এইগুলার ভিতরে সবচেয়ে বেশি আয়নিককে আর সবচেয়ে বেশি সমযোজীকে। আমাদের সবচেয়ে বেশি আয়নিক এবং সবচেয়ে বেশি সমযোজী বের করতে হবে। এবার মজার ব্যাপার হচ্ছে এটা যদি আমরা বের করতে চাই তখন বের করার জন্য আমাদের এই ধরনের যৌগে যখন আমরা ফাজানের নীতি অ্যাপ্লাই করব তখন প্রথম ট্রিক হচ্ছে যে এখানে কমন আয়ন কি আছে সেগুলো খুঁজে বের করা। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড সবগুলাতে ক্লোরিন কমন। এবার আমরা কি করব? ফার্স্ট স্টেপ ওয়ান আমরা হচ্ছে কমন আয়ন বাদ দিব। সো কমন আয়ন যদি বাদ দাও তাহলে দেখো এখানে তুমি সোডিয়াম প্লাস পাচ্ছ, ম্যাগনেসিয়াম প্লাস পাচ্ছ, ম্যাগনেসিয়াম 2+ পাচ্ছ, অ্যালুমিনিয়াম 3+ পাচ্ছ, এবং এই যে ক্যালসিয়াম 2+ যেটা পাবা সেটাও তুমি পাচ্ছ। সো ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এর নিচে থাকে। এবার বলো তুমি যদি এখানে খেয়াল করো এখানে সবগুলা তুমি কি পাইছো বলো তো? সবগুলা তুমি পজিটিভ আয়ন পাইছো। পজিটিভ মানে কি? ক্যাটায়ন। সো পজিটিভ মানে হচ্ছে ক্যাটায়ন। এখন বলো তো ক্যাটের আকার বড় না ছোট? ক্যাটের আকার ছোট। সো ক্যাটের আকার যত ছোট হবে, ভালো করে বুঝবা, ক্যাটের আকার মানে ক্যাটায়নের আকার যত ছোট হবে সে তত বেশি সমযোজী। সো ক্যাটায়নের আকার যত ছোট সে তত বেশি সমযোজী। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছে না? সো বাম থেকে ডানে গেলে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আকার ছোট হয়, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আকার ছোট হয়। সো আকারের দিক দিয়ে অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট। সো এই অ্যালুমিনিয়াম ছোট, তার চেয়ে একটু বড় সোডিয়াম, তার চেয়ে একটু বড় কি তোমার হচ্ছে যে সোডিয়াম প্লাস আয়ন। এবার বলো তো এই অংশটা তো ছোট, তাই না? এই অংশটা তো ছোট। সো এই অংশটা ছোট, এটা প্রথম অরবিটালে আছে। এই ছোটর থেকে নিচে আমরা যখন ক্যালসিয়ামের দিকে গেছি, ক্যালসিয়ামে আমাদের একটা অরবিটাল পুরো বেড়ে গেছে না? এখানে অরবিটাল পুরো একটা বেড়ে গেছে না? সো অরবিটাল যদি বেড়ে যায়, এখানে অরবিটাল 2টা আছে, তাহলে আকারের দিক দিয়ে বড় কে বলো তো? এই জায়গাতে আকারের দিক দিয়ে সবচেয়ে ছোট অ্যালুমিনিয়াম, তার চেয়ে একটু বড় তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম, তার চেয়ে একটু বড় সোডিয়াম, বাট সোডিয়ামের চেয়েও বড় আকার হচ্ছে ক্যালসিয়ামের। সো দেখো যার আকার যত ছোট ক্যাটায়নের ক্ষেত্রে সে তত বেশি সমযোজী, আর যার আকার যত বড় সে তত বেশি আয়নিক। তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় আকার হচ্ছে আমাদের ক্যালসিয়াম 2+। তাহলে এখানে আমরা যদি আয়নিকের ক্রম সাজাই, সবচেয়ে বেশি আয়নিক হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তার চেয়ে একটু কম আয়নিক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড,
তার চেয়ে একটু কম আয়নিক হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার চেয়ে একটু কম আয়নিক হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো আমরা এই নিয়ম অনুযায়ী যদি সাজাই, সবচেয়ে বেশি সমযোজী হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর সবচেয়ে বেশি আয়নিক হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন আমাদের যেহেতু বলছে বিদ্যুৎ পরিবহন বেশি কে করে, তাহলে যে আয়নিক সে বেশি বিদ্যুৎ পরিবহন করে। তো আয়নিক এখানে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড হয়, বিদ্যুৎ পরিবহন ক্যালসিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি। আর যদি বলতো সবচেয়ে কম বিদ্যুৎ কে পরিবহন করে, তাহলে কি লিখতাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার যদি এরকম বলতো যেখানে এই যৌগগুলোর ভিতরে গলনাঙ্ক বেশি সবচেয়ে কার, তাহলে গলনাঙ্ক বেশি যে আয়নিক তার, তাহলে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক হয়, ক্যালসিয়াম ক্লোরাইডে গলনাঙ্ক বেশি। আচ্ছা, যদি বলতো যে গলনাঙ্ক কম কার, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে গলনাঙ্ক সবচেয়ে কম হতো, কারণ এই সবচেয়ে বেশি সমযোজীর মতো আচরণ করে। এখন বেসিক্যালি এখানে যে কয়টা যৌগ আছে সবাই কিন্তু আয়নিক, কিন্তু এই জায়গাতে তোমার আয়নিক থেকে সে আস্তে আস্তে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার কারণে এটা একটা সমযোজীর মতো আচরণ করে, ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে নেওয়ার কারণে সমযোজীর মতো আচরণ করে। এই যে সমযোজীর মতো আচরণ, সেই আচরণের থেকে এখানে আমাদের সমযোজী বৈশিষ্ট্য কতটুকু সেইটা প্রকাশ পায়। সো আমরা এখানে বেসিক্যালি সমযোজী বৈশিষ্ট্য কার বেশি কার কম সেটা আইডেন্টিফাই করতেছি। সো আশা করি আমি যে ট্রিকটা তোমাকে দিলাম, এই ট্রিকটা অ্যাপ্লাই করে তুমি অনায়াসে আইডেন্টিফাই করতে পারবা যে কে সমযোজী কে আয়নিক এবং কার কোন বৈশিষ্ট্য বেশি। তো আমরা প্রথম দেখলাম হচ্ছে ক্যাটায়ন রিলেটেড একটা প্রশ্ন। এবার ধরো আপনার অ্যানায়ন রিলেটেড একটা প্রশ্ন দেখি। অ্যানায়ন রিলেটেড প্রশ্নের ক্ষেত্রে ধরো আমাদের এরকম যৌগ দেয়া আছে যে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, তারপর হচ্ছে সিলভার ব্রোমাইড। এই যৌগগুলোর ভিতরে কে সবচেয়ে বেশি সমযোজী? হ্যাঁ, লিখছে, প্রশ্ন বলছে কে বেশি সমযোজী, বেশি সমযোজী। সো আমাদের খুঁজে বের করতে হবে বেশি সমযোজী কে। সো এইগুলার ভিতরে বেশি সমযোজী কে, এটা যদি খুঁজে বের করতে হয়, তাহলে আমাদের ওই প্রথম নিয়ম হচ্ছে যৌগগুলার ভিতরে কমন আয়ন বাদ দিতে হবে। তো দেখো এখানে কমন আয়ন কি আছে? সিলভার। তো সিলভার তুমি যদি বাদ দাও, তাহলে দেখো ফ্লোরিন মাইনাস পাচ্ছ, ক্লোরিন মাইনাস পাচ্ছ, আয়োডিন মাইনাস পাচ্ছ, আর এটা হচ্ছে ব্রোমিন মাইনাস পাচ্ছ, তাই না? সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন উপরে হবে, আয়োডিন পরে হবে। এখন এই যে যৌগগুলা তুমি পাইলা, এই যে যৌগগুলা তুমি পাইলা, বলো তো এই যৌগগুলার ভিতরে, এই যৌগগুলার ভিতরে একটা কমন জিনিস কি? কমন জিনিস হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন, ANION, অ্যানায়ন। এবার বলো অ্যানায়ন থেকে আমরা কি দেখবো? অ্যানি দেখবো। অ্যানি কি? অ্যানি একটা মানুষ, তাহলে মানুষের আকার কি? বড় হবে। অর্থাৎ অ্যানায়নের আকার যত বড় তত বেশি সমযোজী। সো অ্যানায়ন যত বেশি বড় তত বেশি সমযোজী। এখন আমার কে বেশি সমযোজী জিজ্ঞেস করছে, তাহলে আমার আকার বড় দেখতে হবে। এখন দেখো তো ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত এটা পর্যায় সারণীর উপর থেকে নিচে আসছে না? সো উপর থেকে যত নিচে যায় তত একটা করে অরবিটাল বাড়ে, অরবিটাল বাড়লে আমাদের আকার বাড়ে। সো উপর থেকে যত নিচে যায় তত আমাদের একটা করে অরবিটাল বাড়ে, আকার বাড়ে। সো ফ্লোরিনের ক্ষেত্রে একটা অরবিটাল ছিল, ক্লোরিনের ক্ষেত্রে আমাদের অরবিটাল ধরো দুইটা, ব্রোমিনের ক্ষেত্রে অরবিটাল সাপোজ ধরলাম আমরা তিনটা, তাহলে একটা করে অরবিটাল বেড়ে যাচ্ছে না? একটা করে অরবিটাল যদি বাড়ে তাহলে আকার বাড়ে। আকার যত বড় হয়, তাহলে অ্যানায়নের আকার যত বড় তত বেশি সমযোজী। তাহলে সমযোজী বেশি কে? আয়োডিন সবচেয়ে বেশি সমযোজী, তার চেয়ে একটু কম হচ্ছে ব্রোমিন, তার চেয়ে একটু কম হচ্ছে ক্লোরিন, তার চেয়ে একটু কম হচ্ছে ফ্লোরিন। তার মানে এই যৌগের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমযোজী আয়োডিন আর সবচেয়ে কম সমযোজী ফ্লোরিন। এবার যদি বলে সবচেয়ে বেশি আয়নিক কে, সবচেয়ে বেশি আয়নিক হচ্ছে ফ্লোরিন আর সবচেয়ে কম আয়নিক হচ্ছে আয়োডিন। তাহলে সবচেয়ে কম আয়নিক কে? আয়োডিন। তাহলে এভাবে প্রশ্ন করবে, ঘুরায় পেঁচায় দেবে, কথার প্যাচ। এখানে মেইনলি আমাদের শিখতে হবে হচ্ছে কথার প্যাচ। ঠিক আছে, এই ভিডিওটা তুমি কয়েকবার দেখবা ভাই, কয়েকবার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কথার প্যাচ এখানে মেইনলি শিখতে হবে হচ্ছে কথার প্যাচ। সো কথার প্যাচ তুমি যদি বুঝতে পারো, তাহলে এখান থেকে তুমি সব ম্যাথ গুলা করতে পারবা বা এমসিকিউ গুলা তুমি সলিউশন করতে পারবা। সো এখানে বেসিক্যালি আমাদের দেখতে হবে, আমরা আগে যেটা বলছিলাম যে ক্যাটায়নের ক্ষেত্রে তুমি চিন্তা করবা ক্যাট, ক্যাট, ক্যাটের আকার ছোট। অ্যানায়নের ক্ষেত্রে তুমি চিন্তা করবা অ্যানি, অ্যানির আকার বড়। সো ক্যাট এবং অ্যানি এই দুইটাকে কম্পেয়ার করবা, চার্জ যত বেশি হবে তত বেশি সে তোমার হচ্ছে ইয়া হবে, অটোমেটিক, অটোমেটিক সে তত বেশি সমযোজী হবে। সো দেখো এই চার্জের ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে কাজ করে, চার্জের ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে কাজ করে এটা আমরা কিভাবে বুঝবো? যেমন দেখো আমাদের যদি সরাসরি বলে দেয় সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, দেখেই বোঝা যাচ্ছে এখানে আমাদের চার্জ সবচেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামে। তাহলে সমযোজী ইয়ার দিক দিয়ে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম 3 প্লাস হবে, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে,
তারপরে সোডিয়াম প্লাস হবে। সো আমি যদি সমযোজী বৈশিষ্ট্য চার্জের উপর ডিপেন্ড করে কাউন্ট করতে চাই, তাও চার্জ যত বেশি তত বেশি সমযোজী সে। এবার আমরা যদি চার্জ না চিন্তা করে ক্যাটায়নের কথা চিন্তা করি, ক্যাটায়নের আকার যত ছোট, তাই না? সো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কি হয়? ছোট হয়। পর্যায় সারণীর বাম থেকে যত ডানে যায় তত আকার ছোট হয়। সো অ্যালুমিনিয়াম 3+ এর আকার সবচেয়ে ছোট। সো আকার যত ছোট তত বেশি সমযোজী। সো চার্জের কথা চিন্তা করলেও এটা হয়। আবার তুমি যদি এমনি চিন্তা করো যে না ক্যাটায়নের আকার, তাও এটাই আসে। সো এইটা ছিল আমাদের ধরো একটা প্রশ্ন। এবার ধরো আমাদের একটা প্রশ্ন বলছে যে পানিতে দ্রাব্যতা বৃদ্ধির সঠিক ক্রম কোনটি? একটা প্রশ্ন, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং বেশ কয়েকটা জায়গাতে আসছে। তো আমি এটা একটু এখানে লিখে দিই। প্রশ্ন বলছে যে পানিতে দ্রাব্যতা বৃদ্ধির সঠিক ক্রম কোনটি? সো অপশন দেয়া আছে, বৃদ্ধির সঠিক ক্রম। আচ্ছা, এখন আমাদের কাছে এখানে অনেকগুলো অপশন আছে, আমি পুরো প্রশ্নটা না তুলে জাস্ট তোমাকে 3টা অপশন দেখাই দিচ্ছি। সো আমাদের কাছে এখানে কি কি দেয়া আছে দেখো। আমাদের কাছে অপশনে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দেয়া, তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড দেয়া, তারপর হচ্ছে সিজিয়াম ক্লোরাইড দেয়া। এই 3টার ভিতরে দ্রাব্যতা বৃদ্ধির সঠিক ক্রম আমাদেরকে লিখতে হবে। এখন আমরা কিভাবে লিখবো? সো দেখো এখানে আমাদের মেইন কথাটা বুঝবা, দ্রাব্যতা বৃদ্ধি কখন পাবে? দ্রাব্যতা বাড়বে কখন? সো আমরা জানি যে আয়নিক যৌগ পানিতে বেশি দ্রবণীয়, কারণ কি পানি হচ্ছে একটি আয়নিক যৌগ, প্লাস মাইনাসে পরিণত হয়। সো পানি হচ্ছে একটি আয়নিক দ্রাবক, ফলে পানির ভিতরে আয়নিক যৌগ বেশি দ্রবীভূত হয়। সো তাহলে আয়নিক যৌগ যে যত বেশি তার দ্রাব্যতা তত বেশি। সো দ্রাব্যতা বৃদ্ধির ক্রম মানে কি, কে কত বেশি আয়নিক সে তত বেশি দ্রবীভূত হবে, তাহলে দ্রাব্যতা বাড়বে। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে যে আয়নিক যৌগ বেশি কে। এবার এই জায়গাতে দেখো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড আছে। তো আমরা যখন এই টাইপের যৌগ দেখব তখন আমাদের আইডেন্টিফিকেশনের প্রথম শর্ত কি, কমন আয়নকে বাদ দেয়া। সো কমন আয়ন বাদ দিলে দেখো সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে পটাশিয়াম প্লাস, সিজিয়াম প্লাস পাই। তো সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম এই যে যৌগগুলা পাচ্ছি, এই যৌগগুলোর ক্ষেত্রে এগুলা কি তোমার ক্যাটায়ন না অ্যানায়ন? উত্তর হচ্ছে সবাই ক্যাটায়ন এবং চার্জ সমান। ক্যাটায়ন যদি হয় তখন আমরা জানি যে ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটের আকার কি ছিল বলতো? ছোট। সো ক্যাটের আকার যত ছোট তত বেশি সে কি সমযোজী। সো এখানে আমাদের দেখতে হবে আকার ছোট কে। সো আমরা যদি একটু কাউন্ট করি, সোডিয়াম প্লাস এটা হচ্ছে যে কয়টা অরবিটাল থাকে, পটাশিয়াম প্লাস তার চেয়ে বেশি অরবিটাল থাকে, সিজিয়াম প্লাস আরো বেশি অরবিটাল থাকে, তাহলে উপর থেকে নিচে গেলে আমাদের আকার বৃদ্ধি পায়। তো সবচেয়ে ছোট আকার হচ্ছে সোডিয়ামের, সবচেয়ে বড় আকার হচ্ছে সিজিয়ামের। তাহলে ছোট আকার যদি সোডিয়ামের হয় তাহলে সোডিয়াম বেশি সমযোজী আর সিজিয়াম বেশি আয়নিক, কারণ কি সিজিয়ামের আকার বড় হয়ে গেছে। তার মানে আয়নিক যৌগ যত বেশি হবে সে তত বেশি দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে আয়নিক যৌগ হিসেবে সিজিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি আছে, তাহলে সিজিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সবচেয়ে বেশি। তারপরে আসছে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, তারপরে আসছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সো এইভাবে কিন্তু আমি একদম অনায়াসে জিনিসটাকে বুঝে ব্যাখ্যামূলক একটা প্রশ্নে কনভার্ট করে ফেলতে পারলাম। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে আসলে ঠিক কিভাবে আমরা এখানে কোন একটি যৌগের দ্রবণীয়তা এইসব জিনিসপত্রগুলোকে ব্যাখ্যা করতে পারবো। সো কোন একটি যৌগের ক্ষেত্রে যখনই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তখন এইগুলোর মাধ্যমে আমাদের চিন্তা করতে হবে, এগুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে, চিন্তা করতে হবে। ওকে, সো বুঝতে পারছো কিনা, ক্লিয়ারলি বুঝছো কিনা একটু তোমরা আমাকে জানাও। যদি বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো। ওকে, এবার দেখো আরেকটা প্রশ্ন দিছে। এই প্রশ্নটা হচ্ছে তোমার ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, গত কয়েক বছর বেশ কয়েকবার আসছে রাজশাহী ইউনিভার্সিটি এবং আরো কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে। সো আমি এটা অলরেডি দেখাইছি, তারপরেও আরেকবার দেখাই। বলছে নিচের যৌগগুলোর মধ্যে, প্রশ্নটা এরকম, নিচের যৌগগুলোর মধ্যে পোলারায়ন সবচেয়ে কম, যৌগগুলোর মধ্যে পোলারায়ন সবচেয়ে কম কোনটি? সো দেখো অপশন এ তে আমাদের দিয়ে রাখছে হচ্ছে সিলভার ফ্লোরাইড, অপশন বি তে সিলভার ক্লোরাইড, অপশন সি তে সিলভার ব্রোমাইড আর অপশন ডি তে সিলভার আয়োডাইড। সো যখনই আমাদের বলছে পোলারায়ন কম মানে পোলারায়ন মানে কি, সমযোজী বৈশিষ্ট্য কম। তো সমযোজী বৈশিষ্ট্য কম মানে কি, কম মানে হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য বেশি। সো সমযোজী কম, পোলারায়ন কম মানে সমযোজী বৈশিষ্ট্য কম।
সমযোজী বৈশিষ্ট্য কম মানে আয়নিক বেশি। সো এর ভিতরে কে বেশি আয়নিক সেটা আইডেন্টিফাই করতে হবে। এখন আইডেন্টিফাই করার উপায় কি? দেখো কমন আয়ন যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। এখানে সিলভার কমন আয়ন বাদ দিলে দেখো ফ্লোরিন থাকে, ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, আর থাকে হচ্ছে আয়োডিন। এবার এগুলো সব নেগেটিভ আয়ন, মানে কি অ্যানায়ন, সো অ্যানায়ন থেকে আমি অ্যানি নিব। অ্যানি কি মানুষ, অ্যানির আকার কি বড় হবে, অ্যানি যেহেতু মানুষ অ্যানির আকার বড়। সো দেখো অ্যানি যেহেতু বড় মানে যত বেশি আকার বড় অ্যানায়ন গুলার ক্ষেত্রে, যত বেশি আকার বড় তত বেশি সে সমযোজী। সো আকার যে বড় সে বেশি সমযোজী। সো আকার বড় হচ্ছে আয়োডিনের, তার মানে এখানে আয়োডিন হচ্ছে আমার সমযোজী বেশি। তাহলে সমযোজী যদি বেশি হয় তাহলে পোলার আয়ন বেশি কার? আয়োডিনের। তাহলে পোলার আয়ন কম কার? ফ্লোরিনের, কারণ এর হচ্ছে আয়নিক বেশি, এর আয়নিক বেশি। আয়নিক বেশি হলে এর পোলার আয়ন ক্ষমতা কম, এর পোলার আয়ন ক্ষমতা বেশি। তার মানে এই যৌগগুলোর ভিতরে সবচেয়ে বেশি পোলার আয়ন ক্ষমতা দেখাবে আমাদের হচ্ছে এ নাম্বারে যে আছে সিলভার ফ্লোরাইড। সো এইভাবে কিন্তু আমরা অনায়াসে চিন্তা করে করে স্টেপ বাই স্টেপ ফাজানের নীতি থেকে যেই প্রশ্নগুলো আসে সেগুলার ব্যাখ্যা করতে পারবো। সো আশা করি বুঝতে পারছি যে কয়টা আমাদের এখান থেকে বেসিক্যালি আসে এই কয়টাই আমরা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ দেখছি। আরো বেশ কিছু উদাহরণ তুমি একা একা প্র্যাকটিস করতে পারো, বাট মাথায় রাখবা এই জায়গা থেকে তুমি মাস্ট কোশ্চেন পাবা ভাইয়া, মাস্ট কোশ্চেন পাবা। সো কোনোভাবেই এই জায়গাটা ভুল করা যাবে না, এই জায়গাটা কোনোভাবেই ভুল করা যাবে না। সো আমি যে ট্রিকগুলো তোমাকে দেখিয়ে দিলাম, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, ফাজানের নীতির এই ট্রিকগুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে ফাজানের নীতি থেকে কোশ্চেন আসলে তুমি পারবা। বেসিক্যালি এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইডের প্রশ্নটা দেয়, আর হচ্ছে তোমার এই যে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, আয়োডিন, ব্রোমাইড, এটাই দেয়। জাস্ট চেঞ্জ করে কোথায়? চেঞ্জ করে হচ্ছে এই অংশের কথার প্যাস। এই কথার প্যাচটা তো প্রথমেই ধরাই দিছি যে যে আয়নিক তার সব হবে বেশি বেশি, যে সমযোজী তার হবে সব কম কম। সো দ্রবণীয়তা কম, গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, তড়িৎ পরিবাহিতা কম। আয়নিক হলে সবকিছু হবে বেশি বেশি। এবার তুমি কথার প্যাচটা ধরবা যে তোমার পোলার আয়ন যাচ্ছে নাকি এই অংশগুলা নিয়ে কিছু বলছে। সো যেটা চাচ্ছে তার উপর ডিপেন্ড করে তুমি ডিসিশন নিবা। সো আশা করি টোটাল ক্লাসটি তুমি বুঝতে পারছো। সো যদি টোটাল ক্লাসটি বুঝতে পারো তাহলে অবশ্যই ভাইকে থ্যাংক ইউ জানাবা, কমেন্ট করে জানাইতে পারো। ফেসবুকে যারা দেখতেছো তারা কমেন্ট করে জানাবা, যারা হচ্ছে যে টেলিগ্রামে দেখতেছো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে গ্রুপে ডিসকাশনে জানাবা। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।